এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। থাম্মি, আমার না মাথার ভেতরে কিরকম একটা হচ্ছে জানো তো, সবটা গুলিয়ে যাচ্ছে, বিশ্বাস করো তুমি। আরে এই তো সেদিন তুমি মেঘলাকে বরণ করে ঘরে তুললে, আমরা সবাই আনন্দ করলাম, এর মধ্যে সবটা উলটপালট হয়ে গেল। মেঘলা ইভানের স্ত্রী নয়। আরে এটা তো আমি স্বপ্নেও কল্পনা করতে পারছি না থাম্মি। দেখো থাম্মি, মেঘলা পিশানের জন্য উকিল ঠিক করেছে, ও কোর্টে গিয়ে দাঁড়িয়েছে, আমি সবটা মেনে নিলাম, ঠিক আছে, আমি এতটাও আঘাত পাইনি। কিন্তু কিন্তু থাম্মি, কালকে যেটা শুনলাম, মেঘলাকে আমরা বাড়ির প্রত্যেকে এত ভালোবাসি, কিন্তু মেঘলা আমাদের কেউ নই। থাম্মি, আমি সত্যি ভীষণ কষ্ট পেয়েছি জানো তো, সত্যি আমি খুব কষ্ট পেয়েছি। শুধু মেঘলার কথাই কেন বলছিস এসা? ইভানের কথাটাও বল। ইভানও তো এতদিন ধরে মেঘলার স্বামী হওয়ার অভিনয়টা করে গেছে। নিজের ছেলেদের দোষ হলে সেটা ধরবো না, আর পরের মেয়ের দোষ ধরবো, এটা তো ঠিক নয়। আর ইভান রাইকার সাথে যেটা করেছে, তাতে তুই অবাক হসনি? কষ্ট পাসনি? থাম্মি, আমি মেঘলাকে একা দোষ দিচ্ছি না, আমি তো বলছি ইভানেরও সমানভাবে দোষ আছে। আর রাইকার ব্যাপারটাই তুমি বলো। আই এম ভেরি সরি থাম্মি, আমি যবে থেকে এই বাড়িতে এসে থাকছি না, আমি খুব ভালোভাবে লক্ষ্য করছি জানো তো, রাইকার না কিরকম একটা গায়ে পড়া একটা ব্যাপার আছে জানো তো। আমি সরি এই কথাটা বলার জন্য। আর তাছাড়া আমি রাইকার ব্যাপারটাও না হয় মেনে নিলাম, ইভান, হ্যাঁ ইভানেরও ওর ওপর আলাদা করে কিছু আছে, এটা তুমি ভাবতেই পারছি না। এশা দিদি, ছোট মুখে বড় কথা বলে ফেলবো হয়তো, কিন্তু না বলেও তো থাকতে পারছি না গো। তোমরা যার সাথে ইভান দাদার বিয়ে ঠিক করেছো না, সে কিন্তু মোটেই সুবিধার মেয়ে নয়। আরে চপলা, থামবি তুই? কি বলছিসটা কি বাইরের লোকের সম্পর্কে? মেয়েটা তো এই বাড়িতে আছে, ও যদি শুনতে পায় কতটা খারাপ লাগবে বলতো। ওর শুনতে পেলে পাবে, তাতে আমার কি? আমি থোড়াই অত কেয়ার করি নাকি? আমি স্পষ্ট কথা না মুখের উপর বলতে জানি। হ্যাঁ, মেয়েটা ছিঁড়ে ছাড় দেখেছো কিরকম জামা কাপড় পরে ম্যাগো, আর তার উপর মুখের উপর চ্যাটাং চ্যাটাং কথা, শুনলেই গা জ্বালা করে। তোমরা ওরকম একটা মেয়ের সাথে ইভান দাদার মতো ছেলের কি করে বিয়ে ঠিক করলে বলো তো? অমন লক্ষ্মী প্রতিমার মতো বৌমুনি, আর এখানে কি না ন্যাকা সৃষ্টি মেয়েটা। চপলা, যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, তুই কার সম্বন্ধে এইসব কথা বলছিস? কিরে, কার সম্বন্ধে বলছিস? হ্যাঁ, রাইকার সম্বন্ধে এত বাজে বাজে কথা বলছিস তুই? তুই জানিস দুদিন বাদে রাইকা এই বাড়ির মালকিন হবে, সেটা না মনে রাখিস, বুঝতে পারলি? আর আরেকটা কথা, দাদা যদি এই কথাগুলো তোর জানে, তাহলে রাইকা না এই বাড়ির মালকিন হওয়ার আগে দাদা তোকে ঘর ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবে। আর মা, তোমরাই বা কি? ও একটা কাজের লোক হয়ে এই বাড়ির হবু বউয়ের নামে যা নয় তাই বলে চলেছে, তোমরা মুখ বন্ধ করে চুপ করে ওর কথাগুলো শুনছো? কি রে এসা, চুপ করে ওর কথাগুলো শুনছিস? এই পিসিমণি, আমি ওকে বলেছিলাম যে এরকম ভাবে কথা বলিস না কারোর সম্পর্কে। আরে তুমি তো জানো ওর মুখের কোনো আগুন নেই, ও কখন কি বলে তারই কোনো ঠিক নেই। এই চপলা, যা এখান থেকে, এখন পরে আসবি। যা। কেন আমি যাব? কেন আমি কি এমন অন্যায় কথা বলেছি বলো তো? তোমরা রাইকা দিদি আর বৌমনিকে পাশাপাশি দাঁড় করিয়ে যে কাউকে খুশি জিজ্ঞেস করে দেখো না, ইভান দাদার সাথে কাকে মানায়, সবাই না আমার সাথে একমত হবে। হ্যাঁ, চপলা, কি শুরু করেছিস বলতো? আচ্ছা, এসা তো তোকে এখন এখান থেকে যেতে বললো নাকি? দেখ, এমনিতেই আমার মন মেজাজ একদম ভালো নেই, তার মধ্যে কেন এরকম চিৎকার চেঁচামেচি করছিস বল দেখি? তুই যা মা, এখন যা এখান থেকে। মা, ও মা, বলছি মন মেজাজ খারাপ থাকার কি হলো? হ্যাঁ, বাড়িতে বিয়ে, মন মেজাজ খারাপ কেন তোমার? মা, তুমি মাথা থেকে না মেঘলার ভূতটা নামাও তো। আচ্ছা, তুমি তো এতদিন মেঘলা মেঘলা করে নাচলে, তার প্রতিদানে কি পেলে বলো তো? দেখো, রাইকা না খুব ভালো মেয়ে, আর ইভান রাইকাকে বিয়ে করে খুব সুখে থাকবে। মা প্লিজ, তুমি রাইকাকে ইভানের বউ হিসেবে মেনে নাও। তুমি না তোমার মাথা থেকে মেঘলা নামটা একেবারে মুছে ফেলো।
সবটাই তো এত সহজ, তাই না? এতদিন মেয়েটাকে ইভানের বউ বলে ভেবে এসেছি, একদিনেই সব মুছে ফেলা যায়? তোমাদের ব্যাপার স্যাপার আমি সত্যি বুঝি না। তোমরা যা পারো তাই করো। আমি শুধু ওই তোমার কাছ থেকে কিছু জিনিস নিতে এসেছিলাম, তুমি আমাকে দিয়ে দিও, আমি নিয়ে চলে যাব। তারপর না হয় বসে বসে মেঘলার জন্য শোক পালন করো। কি জিনিস নিতে এসেছিস তুই আমার কাছে? মা, ওই তুমি যেই গয়নাগুলো মেঘলাকে দিয়েছিলে সেই গয়নাগুলো আমাকে দিয়ে দাও। আসলে কি বলতো, তোমার ওই গয়নাগুলোর ডিজাইনগুলো একটু পুরনো তো, রাইকা না ওগুলো পরবে না, তাই আমি ওই গয়নাগুলো বদলে নিয়ে আসবো। ওই রাইকা, ইভান, তিতলি, কিংশুক সবাই মিলে বিয়ের শপিং করতে গেছে। ওরা ফেরার আগে আমি গয়নাগুলো বদলে নিয়ে আসবো। রাইকা পরবে কি পরবে না তা ভেবে কিন্তু ওই গয়নাগুলো তৈরি হয়নি। ওগুলো আমার পরিবারের বহুকালের সম্পদ। সেটা বদলানো হবে কি না, ওই গয়নাগুলো আমি কাউকে দেব কি দেব না, এই সবটা কিন্তু আমি ঠিক করব। খোকাও যদি এ ব্যাপারে আমাকে কিছু বলতে আসে, আমি কিন্তু শুনবো না। শুনেছিস তুই?
আনন্দ আশ্রমের আজ বড় আনন্দের দিন। তোমাদের চোখ মুখ দেখে আমি সেই আনন্দের আভা কিন্তু দেখতে পাচ্ছি। তোমরা বুঝতে পেরে গেছো আমি কি বিষয়ে, কার বিষয়ে কথা বলছি। তোমাদের সবার প্রিয় মেঘলা দিদি যে তোমাদের মধ্যে ফিরে এসেছে তা তোমরা দেখতেই পাচ্ছ। আর সে ফিরে আসাতে তোমাদের যে কত আনন্দ হচ্ছে তা তোমাদের চোখের ভাষাতেই বুঝতে পারছি। তবে শুধু হাসি, মজা, আনন্দ এই নয়, মেঘলা ফিরে আসাতে তোমাদের আরো অনেক সুবিধে হবে। সেগুলো আমি ধীরে ধীরে তোমাদের জানাবো, বুঝিয়ে দেব। মেঘলা দিদি বেশ কিছু নতুন পাঠ্যক্রম মানে পড়াশোনার বিষয় আমাকে বলেছে। তার মধ্যে যেমন শরীর শিক্ষা আছে, তেমনি প্রযুক্তি নির্ভর বেশ কিছু বিষয় আছে। তবে কবে থেকে এইসব শিক্ষাক্রম শুরু হবে সেই সিদ্ধান্ত কিন্তু মেঘলা দিদিই নেবে। আসলে ও আসাতে আমি অনেকটা নিশ্চিন্ত হয়েছি। তোমাদের তো আর আলাদা করে কিছু বলার নেই। মেঘলা দিদিকে তোমরা সবাই চেনো, জানো। মেঘলা এই আনন্দ আশ্রমের মুখ নানা সময় নানাভাবে উজ্জ্বল করেছে। আর আমি একটাই প্রার্থনা করি, সেটা হলো মেঘলার তত্ত্বাবধানে আগামী দিনে তোমরা একই কাজ করবে, আনন্দ আশ্রমের মুখ আরো আরো উজ্জ্বল করে তুলবে। আমার কথা শেষ করার আগে একজন নতুন মানুষের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই। এসো। ইনি হচ্ছেন তোমাদের সুজাতা মাসি। সুজাতা মাসি এখন থেকে এই আশ্রমেই থাকবেন আর তোমাদের সেলাইয়ের কাজ শেখাবেন। তবে তোমাদের সাবধান করে দিচ্ছি, উনি অসুস্থ, শরীরটা ভালো নেই। এই সময় তোমরা ওনাকে বেশি বিরক্ত করো না। কি মনে থাকবে তো? আর একটা কথা তোমাদের বলি, তোমরা সুজাতা মাসিকে এই এখন দেখছো, কিন্তু ওনার সঙ্গে এই আশ্রমের যোগাযোগ বহু পুরনো। আর ওনার একটা অন্য পরিচয়ও আছে। সুজাতা মাসি তোমাদের প্রিয় মেঘলা দিদির মা। অনেক ধন্যবাদ আপনাকে। এই প্রথমবার বোধহয় আমি মেঘলার মা হিসেবে স্বীকৃতি পেলাম। অনেক ধন্যবাদ। শোনো, প্রার্থনা শেষ, এবার যাও তোমরা সবাই গিয়ে পড়তে বসো। তো বই নিয়ে বসো, যাও। দাদু, তুমি যে কি করো না, তুমি সবার সামনে আমাকে নিয়ে এত ভালো ভালো কথা কেন বলো বলো তো? আমার খুব লজ্জা লাগে তো। সুজাতা, কাণ্ড দেখো তোমার মেয়ের। ওরে বাবা, তুই ভালো, তাই তোর সম্পর্কে ভালো কথা বললাম। আজকের দিনে মানুষ যেখানে নিজের ক্ষমতা, নিজে কতটা ভালো, নিজে কতটা মহান, এইটা প্রতিষ্ঠা করতে ব্যস্ত, সেখানে তুই কিন্তু নিজেকে লুকিয়ে রেখেছিস। এইটাই তোর সব থেকে ভালো দিক, ভালো গুণ। কাকু, একটা উদ্বেগের বিষয় তৈরি হয়েছে। কিসের উদ্বেগ মল্লিকা? প্রার্থনার মধ্যে দেখলাম তোমাদের প্রার্থনায় মন নেই, তারপর দেখলাম হঠাৎ চলে গেলে। কি হয়েছে? আশ্রমে কিছু হয়েছে? না বাবা, কিছু ঠিক নেই। প্রার্থনা চলছিল বলে আপনাকে আমি কিছু বলতে পারিনি, ওই জন্যই তো আমি মল্লিকাকে ডেকে নিয়ে গেলাম। ঘটনাটা কি সেটা একটু খুলে বলো, নইলে বুঝতে পারছি না। এই জবাদি বলল আমাদের দারোয়ান সুবল নাকি বলেছে আর সকাল থেকেই কিছু সন্দেহজনক লোক আমাদের আশ্রমের চারপাশে ঘোরাফেরা করছে। সন্দেহজনক লোক মানে কারা? কারা ঘোরাফেরা করছে? কারা জানি না, তবে গুন্ডা টাইপের কিছু লোক আমাদের আশ্রমের চারিপাশে ঘোরাফেরা করছিল।
নজর রাখছিল। সুবল সেটা দেখে তারপর শিওর হয়ে আমাকে জানিয়েছে। জবাদির কাছে শোনার পর আমি নিজেও গিয়ে সুবলকে জিজ্ঞেস করলাম। সুবল আমাকে একই কথা বলল। আমি একটু উকি মেরে দেখলাম ও ঠিকই বলেছে। কিছু লোক আশ্রমের চারপাশে ঘোরাফেরা করছে, দেখতে গুন্ডা বদমাইশের মতো। এটা তো যথেষ্ট উদ্বেগের বিষয়। কারা আমাদের আশ্রমের ওপর নজরদারি করতে পারে? কিরে মেঘলা, তোর কি মনে হয়? দাদু, আমাদের আশ্রমে এতগুলো মেয়ে থাকে, খারাপ লোকদের নজর পড়া তো অস্বাভাবিক কিছু নয়। তাহলে কি হবে মেঘলা? আশ্রমে এতগুলো মেয়ে থাকে, ওরা যদি হঠাৎ করে ভেতরে ঢুকে আসে তাহলে কি হবে মেঘলা? না মা, তুমি বুঝতে পারছো না। মানে ওদের যদি আশ্রমের ভেতরে ঢোকারই থাকতো, ওরা এতক্ষণে ঢুকে আসতো। আমার মনে হয় ওরা কিছুর একটা খোঁজ করছে, বা হতে পারে কোনো বিশেষ ব্যক্তির জন্য অপেক্ষা। বিশেষ ব্যক্তি? বিশেষ ব্যক্তি মানে কে? সে কথা তো আমরা বলতে পারবো না সুজাতা। যারা নজর রাখছে তারাই বলতে পারবে। লোকেশ সান্যাল কি আমার উপর নজর রাখার জন্য লোক পাঠালো, নাকি এর পেছনে অন্য কারোর হাত আছে? আমার মনে হয় পুলিশকে এক্ষুনি একটা খবর দেওয়া উচিত। হ্যাঁ দাদু, অবশ্যই পুলিশকে তো খবর দেওয়া উচিত, কিন্তু আমার মনে হয় জানো তো, আজকে তো অনেকটা রাত হয়েছে, আজকে কাউকে আশ্রমের বাইরে যেতে হবে না। আমি সুবল কাকা আর বাকি সিকিউরিটিদের বলে দিচ্ছি ওরা যেন একটু সতর্ক থাকে। কাল সকালে আমরা দুজনকে রিপোর্ট করে আসবো। সেই ভালো হবে। মল্লিকা, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে সব বাচ্চাদের বলে দাও কেউ যেন ঘরের বাইরে না যায়। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কাকু। মুনিমা, তুমি মেয়েদের এমন ভাবে বলবে যাতে ওরা ভয় না পায়, ঠিক আছে? ভয় পেলে আবার একটা প্যানিক তৈরি হবে, সেটা ভালো হবে না। যাও। না না, আমি ওদেরকে কিছু বলবো না। আমি বলবো কাকু নির্দেশ দিয়েছেন, আর কাকুর কথা শুনলে ওরা কোনো প্রশ্ন করবে না। আমি বরং সুবল কাকা আর সিকিউরিটির সাথে কথা বলে আসি। হ্যাঁ, চ চ চ চ তো। হে ঠাকুর, আবার তুমি আমাদের কোন বিপদের মুখে ফেলতে চাইছো? বাবা, পুরো মহিলা মহল এখানে কি বিয়ের প্ল্যানিং চলছে? ছোট বৌমাকে দেখছি না এসা? না বাবা, কোনো প্ল্যানিং চলছে না। আমরা একটু বসে ওই আর কি আলোচনা করছিলাম। আর এই ছোট বৌদি তো এখনো হাসপাতাল থেকে ফিরেইনি। তুই কখন ফিরলি রে খোকা? আমি তো কিছু টের পাইনি। এই তো একটু আগে একটু ফ্রেশ হয়ে চলে এলাম। তা আশিস ফিরেছে? না দাদু, বাবা তো এখনো ফেরেনি। আজকের দিনটা তাড়াতাড়ি ফেরা উচিত ছিল। আমিও তো সব কাজ শেষ করে তাড়াতাড়ি চলে এলাম। বাড়িতে বিয়ে বলে কথা, একটু বসে আলোচনা না করলে হয়? মেনু ঠিক করা হয়নি, এখন তো কেনাকাটাও তো বাকি আছে নাকি? দাদা, তুমি সেই সব ব্যাপার না একদম নিশ্চিন্ত থাকো। রাইকা আর তিতলি মিলে ওই ডিপার্টমেন্টটা সামলে নিচ্ছে। এই তো রাইকা, তিতলি, কিংশুক আর ইভান, ওরা চারজনে মিলে শপিং করতে গেছে, এসে পড়লো বলে। যা, একটা দিকে তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। আচ্ছা, শুধু বাড়ির লোকজন নিয়েই তো অনুষ্ঠানটা হবে, তাহলে আর এত আলোচনার কি আছে? নিজেদের মধ্যেই তো ব্যাপার। এটা কি বলছো মা? হ্যাঁ, আমার নাতির বিয়ে বলে কথা। আরে বাড়ির লোকজনকে নিয়ে হলেও খাওয়া দাওয়াটা তো জোরদার করতে হবে নাকি? ঠিক আছে, আশিস ফিরুক, আমি ওর সঙ্গে বসে মেনুটা ঠিক করে নেবো। এই এসা একটু চপলাকে ডাকতে, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, চপলা, এই চপলা। হ্যাঁ এসা দিদি, বলো। না এসা না, আমি ডেকেছি। খুব খিদে পাচ্ছে, আমাকে একটু কিছু বানিয়ে দে তো। হ্যাঁ দাদা, আমারও না একটু খিদে পাচ্ছে। আমরা তো ওয়েট করছিলাম তুমি কখন ফিরবে। একটা কাজ করি, আমরা না একটু আলুর চপ খাই। চায়ের সঙ্গে আলুর চপ হলে বেশ ভালো হয়। আলুর চপ হলে তো কথাই নেই। একটা জিনিস দেখলে আমি এখনো লোভ সামলাতে পারি না। চপলা, তুই একটা কাজ কর, একটু আলুর চপ ভেজে ফেল। আগের দিন না ভাজাটা ঠিক মতো হয়নি, একটু কড়া করে বেশ ভাজিস। হ্যাঁ,
সুযোগ পেলে তোমাকেই আমি তেলের কড়াইতে ফেলে ভেজে দেবো। আহা হা হা হা, ফুর্তিতে প্রাণ একেবারে গড়ের মাঠ হয়ে গেছে এদের। বৌমনিকে তাড়িয়ে গরম গরম আলুর চপ খাবে নাকি সবাই, মুখে নুরো ঠুসে দিতে হয়। কি রে চপলা, দাঁড়িয়ে রইলি কেন? শুনলি তো খোকার খিদে পেয়েছে। যা বাবা, তাড়াতাড়ি করে কিছু খাবার বানিয়ে নিয়ে যা। হ্যাঁ যাচ্ছি।